কূটনৈতিক অবস্থান থেকে ভারত যাকেই সমর্থন দিক না কেন বা যে অবস্থানেই থাকুক না কেন, আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে সে কথা আমি শুরু থেকেই বলে আসছি। নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা। এবং ভারতের প্রায় সব দলই যে বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে সেটিও আমরা জানি। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারো বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা, এমন একটি প্রতিবেদনও তো প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো, আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম, যেমন রয়টার্স, সিএনএন সহ 3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে। যাই হোক, এখন তিনি নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি, তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে, সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি, এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। অতএব শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না, যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কিছু ঘটে যায়। গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন, ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন। এই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন। এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে, তার থাকার স্থানটিতে একসাথেই অবস্থান করেন। যেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ এই বৈঠকটি করেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনার থাকার স্থানটিতে তাদেরকে নিয়ে যান এবং মোবাইল ফোন বা অন্যান্য কোনো সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের একজন গণমাধ্যমকে বলছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার পারমিশনের পর
নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ওই সময় যথেষ্ট আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী বলে মনে হয়েছে এবং তার শরীর যে ভেঙে পড়েছে, যে সব গুঞ্জন শোনা যাচ্ছিল তার আসলে কিছুই নয়, তবে শারীরিক ওজন কিছুটা কমেছে। যাই হোক, যে 5 নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের, তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একজন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং ভারতে 1 সপ্তাহ যুক্তরাজ্য আওয়ামী লীগের এই 5 নেতা অবস্থান করে 26শে জানুয়ারি তারা লন্ডন ফিরে গেছেন। এই হচ্ছে বিষয়। 2024 সালের 10 ডিসেম্বর এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সামনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। গত 21শে জানুয়ারি যে বৈঠকটি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হয়েছে, এটি নতুন কোনো বৈঠক নয়। এর আগেও আওয়ামী লীগের কয়েক নেতা একসঙ্গে, যারা কলকাতায় অবস্থান করছেন এই মুহূর্তে, তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। অতএব খুব শিগগিরই যদি এইসব বৈঠকের মাধ্যমে কি হবে আমি নিশ্চিত নই, তবে এটুকু বলা যেতে পারে যে যদি বড় কিছু ঘটে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, সেই পুরনো কথাটি আমাদেরকে সবসময় মনে রাখতে হয়। এবং আল জাজিরা যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, শেখ হাসিনা নেই, পলাতক, নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিভাবে টিকবে দলটি, সেটি বিষয়ে আপনাদেরকে জানিয়েছি। অতএব বাস্তবতার জায়গা থেকে যা কিছু দৃশ্যমান আমাদের সামনে, হঠাৎ করে তার মধ্য দিয়ে অনেক কিছু যদি ঘটেও যায়, নিশ্চয়ই সেখানে বিস্মিত হওয়ার কিছু থাকবে না, খুব স্বাভাবিকভাবেই। চোরায় না শুনে ধর্মের কাহিনী শুনেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ফানি ভিডিও খুব ভাইরাল হয়েছে, অনেকেই দেখেছে, আমিও দেখেছি, আমিও সময় নিয়ে পুরোটা দেখেছি। জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সেখানে মধ্যস্থতাকারী ভাইস প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্পের। তাদের যে কথোপকথন সেটা খুব ভাইরাল হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে খুব ছেড়েছিলেন। সেটাকে বাংলায় ডাবিং করা হয়েছে এবং ডাবিং করে দেখানো হয়েছে যে ওই ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন ডক্টর ইউনুস হজরত, হ্যাঁ, আর বাকি দুজনের একদল হচ্ছে জামাত, একদল হচ্ছে বিএনপি। এবং তারা গেছে, গিয়ে ওখানে আপোষ মীমাংসার কথা বলে, ঐক্যের কথা বলে। মানে ওই যে ডক্টর ইউনুস কয়েকদিন বাদে বাদে ডাকে না, যে ডেকে কিছু হলেই বলে আপনাদের মধ্যে ঐক্য লাগবে, নাহলে ফেসিবাদ ফিরে আসবে, এরকম ঐক্যের কথা বলে। তো ট্রাম্পের ভূমিকায় যে ডাবিং করেছে সে বলছে যে আরে যে তোমরা তো খালি আপোষের কথাই বলো, এখানে এসে এই মিষ্টি রসগোল্লা খাও, বলতেছো যে বাইরে প্রোগ্রাম করবা একসাথে। তো প্রোগ্রামের জন্য দেখা গেল তাবারক দেওয়া হবে, তাবারক কেন, চেয়ারে বসা নিয়েই তো তোমরা মারামারি শুরু করবা, তারপরে কে তাবারক বিতরণ করলো না করলো, কে আগে চেয়ারে বসলো, বলতে বলতে সারা শেরপুরে জামাত এবং বিএনপির মধ্যে এই ঘটনা ঘটেছে। আমার কাছে মনে হতো যে জামাত বোধহয় একটু অন্য টাইপের, এইসব বিষয়ে বোধহয় জামাত একটু লিবারেল। আমার ধারণা ছিল জামাত একটু অন্যরকম। জামাত এইসব এই যে চেয়ার নিয়ে মারামারি, কারাকারি, বা ওই যে মঞ্চে উঠে দীর্ঘ বক্তৃতা দেয়, ধরেন 2 মিনিট, আর নেতার পরিচয় দেয় হলো 5.5 মিনিট, সর্বকালের সর্বশ্রেষ্ঠ হ্যান ত্যান, সেই আপনার পিতা পরপিতা পৈদাদার থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, যারা আওয়ামী লীগ অনুসারী তারা শেখ মুজিবের দাদার আমল থেকে পারলে শুরু করে, আর যারা বিএনপির সমর্থক তারা জিয়া এবং খালেদা জিয়ার বাপদাদা 14 গোষ্ঠীর নাম বইলা তারপরে শেষে বলে তারেক রহমান। তো আমি ভাবছিলাম যে জামাত বুদ্ধ এগুলো থেকে একটু ডিফারেন্ট, কিন্তু দেখেন আমি দুই পক্ষের অভিযোগের ভাষাগুলো আপনাদেরকে বলি।
অভিযোগের ভাষা। বিএনপির অভিযোগ হলো একটি দল কেন সব চেয়ার দখলে রাখলো, লাঠি সোটা জড়ো করলো, তদন্ত দরকার। মানে জাতীয় পর্যায়ে একটা দলের মুখপাত্র, বিএনপির যে নির্বাচন দলের মুখপাত্র মাহাদি আমিন, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র, দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, সে ওই চেয়ার নিয়ে মারামারি অলরেডি হয়ে একজনের যান চলে গেছে, তারপরে ওই চেয়ার দখল নিয়ে তাদের মধ্যে বাড়াবাড়ি একটা আলাপ সালাপ চলছে। এবং আমি খুব ইন্টারেস্টিংলি খেয়াল করলাম, মাহাদি আমিন বলছে শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে সব প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী ইশতেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল। সেখানে প্রতিটি দলের বসার জন্য আসন নির্ধারিত ছিল। জামাত ইসলামীর নেতারা সব আসন তথা চেয়ার দখল করে রেখেছিলেন এবং বিএনপি নেতাকর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে দিচ্ছিলেন না। প্রশাসন বারবার আহ্বান জানানোর পরেও তারা চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানায়। চেয়ারে বসার মতন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা ও সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয়। গণঅভ্যুত্থানের পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসব মুখর। আমি পড়তে যাচ্ছিলাম যে গণঅভ্যুত্থানের পরে আমাদের সবার প্রত্যাশা ছিল আমার চেয়ারটায় কেউ বসবে না, এরকম আর কি। মাহাদি আমিনের কথা শুধু আমার এটাই মনে হচ্ছে যে আমার চেয়ার চাই। মানে শেরপুরে চেয়ার নিয়ে মারামারিতে একজনের যে জান গেছে, এই চেয়ার নিয়ে ঢাকায় এখন টানাটানি অবস্থা। আচ্ছা, বিএনপির নেতারা যখন কেন্দ্রে এই রিয়াকশন দিচ্ছে তখন জামাতের নেতারা আবার কম যায় না। শেরপুর জামাতের নেতাকে ইট দিয়ে থেততে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, জামাতের জেলা আমির বলছেন। আর কেন্দ্রীয় যে প্রেস কনফারেন্স, ঢাকায় প্রেস কনফারেন্স করেছে বিএনপি, সুতরাং জামাতেরও একটা করতে হয়। সেখানে শেরপুরের ঘটনা প্রসঙ্গে জামাতের আমির বলছেন অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। মানে চেয়ার নিয়ে এত আক্ষেপ, একটা চেয়ার তাদেরকে একজন মানুষের জান নিয়ে নিল। এবং শেরপুরের ঘটনা তো আপনারা অলরেডি জানেন, আমরা এটা রিপিট করলাম না, যে সেখানে আপনার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তারা হচ্ছে নির্বাচনী ইশতেহারের জন্য সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল এবং বিএনপির অভিযোগ সেই অনুষ্ঠানে জামাতের লোকজন আগেই গিয়া সব চেয়ার দখল করে বসে পড়ছে। আর এই চেয়ার উদ্ধারে গিয়া জামাতের একজনরে অলরেডি একেবারে ওই কবরস্থানে পাঠিয়ে দিচ্ছে বিএনপির মানুষজন। কারণ এইটা নিয়ে জামাত অলরেডি মাঠে খুব ক্ষিপ্ত। আমরা শুধু এটুকু বলবো যে মানুষটি চলে গেছেন তার পরিবার না জানে এই যে রাজনৈতিক বিরোধ। তবে এই নির্বাচনের 2 সপ্তাহ বাকি থাকতে এই যে একটা মানুষের জান গেল, এটা নিশ্চিতভাবে ভালো লক্ষণ বা ভালো দৃষ্টান্ত না। আমি এটুকু আপনাদেরকে বলি যে 16 কোটি মানুষের দেশে একটা নির্বাচনে, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা নির্বাচনে এই ধরনের ঘটনায় পুরো নির্বাচন প্রভাবিত করবে এটা বলার কিছু নাই, এরকম ভাবার কোনো কারণ নেই। তবে লক্ষণ, যে সিঁদুরে মেঘ দেখলে তো সবাই ভয় পায়, তো জামাত বিএনপি যদি এরকম এখনই এই জায়গায় যায় তাহলে নির্বাচনের দিন তারা কতজনকে ফেলবে? জাস্ট একটা ইশতেহার ঘোষণাপত্র অনুষ্ঠান ঠিকমতো করা যায়নি ওখানে। এই পর্যায়ে বোধহয় বাংলাদেশের সরকার একটু উদ্বিগ্ন হয়েছে, তারা উদ্বিগ্ন হয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সব পক্ষকে এবং জামাত বিএনপির সমর্থকদের শান্ত থাকতে বলেছে। বাট এই শান্ত থাকাটা কি বড় কোনো ঝড়ের লক্ষণ? এই যে বিএনপি বলছে যে আগে থেকে লাঠিসোঁটা জোগাড় করে রেখেছে, অনেক বাংলাদেশের বেশ কিছু কেন্দ্র থেকে তো আমরা নানান রকম খবর পাচ্ছি। এবং যেসব জায়গায় আগে মনে হয়েছে যে জামাত কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীরাই যেতে পারবে না, সেই সব জায়গায় জামাত এখন অনেক বেশি ভাইব্রেন্ট। তারা নির্ধারিত আসনে তাদের লোক সংখ্যা জড়ো করেছে, তাদের ভোটার সংখ্যা জড়ো করেছে। ফলে একটা তো আশঙ্কা তৈরি হয়েছে, বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। আর এর মধ্যে দিয়ে এদের এই 2 পক্ষের কারো কাছে যদি 5 আগস্টের লুট হওয়া অস্ত্রপাতিগুলো থেকে থাকে, কালকেও দেখলাম আমি বিবিসি রিপোর্ট করেছে যে এখনো 1000-এর উপর অস্ত্র উদ্ধার করা যায়নি। আপনার নরসিংদীতে না চট্টগ্রামে বললো পুলিশের পক্ষ থেকে যে 400 পিস্তল এখনো, কুমিল্লাতে 400 পিস্তল এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। 400 পিস্তল কিন্তু একটা জেলায় 4ঠিখানি কথা না। ফলে এগুলোর কোনো কিছু দেখা যাচ্ছে না, এখনো লাঠি আর চেয়ার খেলাতেই রয়ে গেছে। বাদ বাকি সামনে দেখার অপেক্ষা।